আমি আমি আইন অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতি পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। তৃণমূল থেকে দেশের সর্বোচ্চ পদ রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন, নতুন 4 মন্ত্রী ও 2 প্রতিমন্ত্রীকে মন্ত্রণালয় বণ্টন। কলকাতার অধিকাংশ হোটেল মোটেল যেন মৃত্যু ফাঁদ, আগুনে নিহতদের মরদেহ আসছে আজ। তীব্র গ্যাস সংকটে দেশ, বন্ধ শত শত কারখানা, ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি। শুভেচ্ছা, আমন্ত্রণ চ্যানেল 24 এর সকাল 7টার খবরে। শুনছিলেন AKS সংবাদ শিরোনাম, আপনাদের সাথে আছি আমি সোহেলি চাকমা। তৃণমূল থেকে বিএনপির দুর্দিনের কাণ্ডারি বর্ষিয়ান রাজনৈতিক মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবার আসীন হলেন রাষ্ট্রের সর্বোচ্চ পদে। বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ পাঠ করান জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রী প্রতিমন্ত্রী সহ কয়েকশো অতিথি। অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। রাষ্ট্রপতির শপথ শুরু হওয়ার আগে বঙ্গভবনের দরবার হলে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সাথে ছিলেন তার সহধর্মিণী। এছাড়া সাবেক প্রধান উপদেষ্টা, বিরোধী দলীয় নেতা, বিভিন্ন দেশের কূটনীতিক সহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। সন্ধ্যা 7:30টার কিছু আগে দরবার হলে প্রবেশ করেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি। এরপর শুরু হয় শপথের আনুষ্ঠানিকতা। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব। রাষ্ট্রপতি পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। শপথ বাক্য পাঠ করান ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। এরপর মন্ত্রী হিসেবে শপথ নেন 4 জন, প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন আরও 2 জন। তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি রশিদুজ্জামান মিল্লাত সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানিয়েছেন আমন্ত্রিতরা। রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের 5 বছরের মেয়াদকাল শুরু হলো। এই সময়টাতে তিনি দেশের সকল ব্যক্তির ঊর্ধ্বে অবস্থান করবেন, আর রাষ্ট্রের সকল কাজ পরিচালিত হবে তার নামেই। বঙ্গভবন থেকে আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। শুক্রবার শপথ নেয়া নতুন মন্ত্রী প্রতিমন্ত্রী সহ মন্ত্রিসভার 7 জন সদস্যের মধ্যে মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন দিয়েছে সরকার। প্রজ্ঞাপন অনুযায়ী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানকে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত। আর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রুকে। বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ পেয়েছেন তথ্য মন্ত্রণালয়। আফরোজা খানমকে খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির টেকনোক্র্যাট হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী, আর ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে গাইবান্ধা 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সারকে। প্রধানমন্ত্রী ভারত সফরে যেতে পারেন, তবে সেটি হতে হবে মর্যাদার ভিত্তিতে, এমন মন্তব্য করেছেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান।
রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে মহানগরী জামায়াতের রোকন সম্মেলনে তিনি বলেন, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হতে হবে সমতা ও বন্ধুত্বের ভিত্তিতে। এদেশের মানুষ আর কোনো আধিপত্যবাদ মেনে নেবে না। জামায়াত আমির আরও বলেন, দুর্নীতি, ঘুষ ও চাঁদাবাজি বন্ধে সরকার প্রধানকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে। এছাড়া আগামী স্থানীয় নির্বাচনে সাধারণ মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ দেন তিনি। কলকাতায় হোটেল শিখাইনে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আসবে আজ। এর মধ্যে নিহত 2 ভারতীয়র মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার বাসিন্দা রেবতী সরকারের সৎকার কলকাতায় করার অনুরোধ জানিয়েছেন তার ছেলে অনিক। মরদেহগুলো বাংলাদেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় ক্লিয়ারেন্স দিতে হাইকমিশনের কাছে অনুরোধ জানিয়েছেন স্বজনরা। এদিকে হোটেলে অগ্নিকাণ্ডের পর সামনে আসছে একের পর এক অব্যবস্থাপনার তথ্য। প্রাথমিক তদন্তে জরুরি বের হওয়ার পথের সমস্যা, পর্যাপ্ত আলো বাতাস চলাচলের অভাব এবং কিছু কিছু কক্ষে জানালা না থাকার বিষয়গুলো সামনে এসেছে। এখানে আমরা এম্বাসিতে সব কাগজ জমা দিয়েছি, এখানে জমা দিয়েছি। সবাই খুব আন্তরিকভাবে কাজ করতেছে। এখন বাকিটা কাজ হয়ে গেলে যদি আমরা বডি বের করতে পারি, বর্ডার পার করে নিয়ে যাবো আর কি। আমি বাংলাদেশ হাই কমিশনের কাছে অনুরোধ জানাচ্ছি যে যাতে এফআরওটা আজকে পাওয়া যায়, তাইলে আমরা যত রাত হোক আমরা পার হয়ে যেতে পারবো। দর্শক, হোটেল শিখাইনে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আনার আরো খবর জানাতে কুষ্টিয়া থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শরীফ বিশ্বাস। শরীফ, যে মরদেহ যে আজকে আসার কথা বাংলাদেশে, কি তথ্য আছে আপনার কাছে সর্বশেষ জানাবেন বিস্তারিত। সোহেলি, আপনাকে জানিয়ে রাখি গত রাতের যে খবর সেটি হচ্ছে রাত 11টার সময় আমরা যে তথ্য জেনেছি, আজ সকাল 11টার সময় কিন্তু কলকাতা থেকে বেনাপোলের উদ্দেশ্যে সড়ক পথে রওনা হবে 4টি লাশ, বিশেষ করে কুষ্টিয়ার যে 4টি লাশ, দেবাশিস দত্ত, সাংবাদিক দেবাশিস দত্ত এবং তার পরিবারের 4 সদস্যের মরদেহ কিন্তু আজ কুষ্টিয়ার আড়ুয়াপাড়ার উদ্দেশ্যে রওনা হবে। বিশেষ করে আমি যেটি জানতে পেরেছি যে বেনাপোলে 11টার সময় যদি কলকাতা থেকে রওনা হয়, সেক্ষেত্রে বেনাপোলে আসতে সময় লাগবে অন্তত একটারও বেশি, অর্থাৎ 2টা থেকে 3টা বাজবে এবং সেখান থেকে কুষ্টিয়ায় আসতে আরও 3 থেকে 4 ঘন্টা লাগতে পারে। আমরা এই বিষয়ে তার পরিবারের সাথে কথা বলেছি। কুষ্টিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু সহ কুষ্টিয়া প্রেস ক্লাবের নেতৃবৃন্দ কিন্তু তারা বেনাপোলের উদ্দেশ্যে রওনা দিবেন কিছুক্ষণের মধ্যে, অর্থাৎ মরদেহ বেনাপোল থেকে তারা রিসিভ করেই কিন্তু তারা সড়ক পথে সেই মরদেহগুলো কিন্তু কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হবে, এমনটি আমরা কিন্তু পরিবারের এবং কলকাতা থেকে আমাদের সহকর্মী শুভজিৎ কাছ থেকে কিন্তু আমরা এমনটি নিশ্চিত হয়েছি। এবং যেটি আরেকটু তথ্য সোহেলি আপনাকে জানিয়ে রাখে, বিশেষ করে যে 4 জন রয়েছেন, এই 4 জন একই পরিবারের হলেও ধর্মীয় রীতি অনুযায়ী 2 জনের মরদেহ কবরস্থানে দাফন করা হবে এবং বাকি 2 জন অর্থাৎ দেবাশিস দত্ত এবং তার সন্তানের মরদেহ শ্মশানে কিন্তু সমাহিত করা হবে, এমনটি নিশ্চিত হওয়া গেছে। যদিও এ ধরনের বিশেষ করে কোনো আইনি জটিলতা বা ধর্মীয় কোনো জটিলতা নেই, সে কারণে তাদের মরদেহ দাফনের যে প্রক্রিয়া সেটি কিন্তু যথারীতি যথা নিয়মে কিন্তু অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে পরিবারের সদস্যরা কিন্তু অধীর আগ্রহে কিন্তু অপেক্ষা করছেন কখন তাদের স্বজনদের মরদেহ কুষ্টিয়াতে আসবেন। এটি কিন্তু এই ছিল কুষ্টিয়ার থেকে সর্বশেষ, অর্থাৎ দেবাশিস দত্তের পরিবারের যে 4 জন মরদেহের বিষয়ে সর্বশেষ কিন্তু তথ্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, শরীফ বিশ্বাস যুক্ত হয়েছিলেন কুষ্টিয়া থেকে। একটি দুটি নয়, কলকাতায় নিউ টাউন হোটেলে শিখাইনের মতো মৃত্যু ফাঁদের সংখ্যা শত শত। 7 বাংলাদেশি আর 2 ভারতীয়ের মৃত্যুতে ব্যস্ততা বেড়েছে প্রশাসনের। সুবিচারের বুলি আওড়াচ্ছেন রাজনীতিকরা, দেয়া হচ্ছে নানা আশ্বাস। তবে পর্যটক আর স্থানীয়দের শঙ্কা, টাকার প্রভাবে 2 দিন পেরুলেই আবারও আগের অবস্থায় ফিরে যাবে কলকাতার হোটেল ব্যবসা। গভীর রাতে অগ্নিকাণ্ড, ধোঁয়ার কুণ্ডলী আর বাঁচার আকুতি। ভোরের আলো ফোটার আগেই নিভে গেছে 9টি প্রাণ। কলকাতার নিউ টাউনের শিখাইন হোটেলে মর্মান্তিক অগ্নিকাণ্ডের পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে পর্যটকদের মাঝে। অধিকাংশ হোটেল মোটেলকে মৃত্যু ফাঁদ বলছেন তারা।
7 বাংলাদেশি আর 2 ভারতীয়ের মৃত্যুতে টনক নড়েছে কলকাতা প্রশাসনেরও। যদিও স্থানীয়রা বলছেন কিছুদিন পর অর্থের প্রভাব খাটিয়ে আবারও কার্যক্রম চালাবে অসাধু ব্যবসায়ীরা। তাহলে যারা আসবে অতিথি দেব হব, তাহলে তার জন্য আমরা এখানে কি ব্যবস্থা করেছি, তাহলে আমাদের পর্যটন দপ্তর, আমাদের পুলিশ দপ্তর, আমাদের অগ্নি নির্বাপক দপ্তর, আমাদের পুরসভা, তারা কি ব্যবস্থা নিয়েছে যে কেউ যদি রামপুরহাটে যায়, কেউ যদি আমাদের এখানে আসে, তাহলে কলকাতায়, তাহলে সে আগুনে দগ্ধ হয়ে কেন মরবে। কলোনি স্ট্রিট, মির্জা গালিব স্ট্রিট, ফ্রি স্কুল, সদর কিংবা মার্কুইস স্ট্রিট, বিভিন্ন জায়গায় ছোট বড় মিলিয়ে আছে প্রায় 1200 হোটেল। নিউ মার্কেটের মতো ঘিঞ্জি এলাকায় বেশিরভাগ ভবনই অনেক বছরের পুরনো। বসবাসের অনুপযোগী এসব আবাসিক ভবনকে রংচং করে দেয়া হয়েছে বাণিজ্যিক রূপ। বেশিরভাগ গেস্ট হাউসেরই অবস্থা গোলকধাঁধার মতো। একবার প্রবেশের পর বের হওয়ার পথ খুঁজে পাওয়া কঠিন। 3-4টে করে হোটেল আছে, দেখা যাচ্ছে যে একটু ছোট ছোট অনেকে একটু পয়সা কম দিয়ে থাকতে চাইলে এরকম হোটেল একটু খোঁজে। এখন সেক্ষেত্রে আপনি পয়সা কম দিলে তো নিরাপত্তা যথেষ্ট ব্যবস্থা ছিল না। করুণ দশা হোটেলগুলোর ইলেকট্রিক ওয়্যারিংয়েরও। যত্রতত্র ঝুলছে বৈদ্যুতিক তার, কয়েক দশকের পুরনো লিফট, নেই অতিরিক্ত সিঁড়ি। এতে জীবনের ঝুঁকিতে শত শত পর্যটক। হোটেল শিখাইনে অগ্নিকাণ্ডের পর বাংলাদেশি পর্যটকদের নিরাপত্তা নিয়ে সরব বিজেপি ও সিপিএম এর নেতাকর্মীরা। অতীতে তৃণমূল সরকারের আমলে বেআইনিভাবে গড়ে ওঠা বাণিজ্যিক ভবনগুলোর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তারা। ফায়ার এক্সিট না থাকা সহ নানা অনিয়মের পরও কে বা কারা লাইসেন্স দিয়েছে তা নিশ্চিত করে বিচারের আওতায় আনার দাবি স্থানীয় সহ পর্যটকদের। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও কাটেনি গ্যাস সংকট। রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে গতকাল বিকেলের পর গ্যাসের চাপ কিছুটা বাড়ে, তবে আজ বেলা বাড়ার সাথে কমে যায় চাপ। এ অবস্থায় দেশ জুড়ে বহু শিল্প কারখানায় উৎপাদন বন্ধ রাখা হয়েছে। ঢাকার সিএনজি স্টেশনগুলোতে গাড়ির এমন দীর্ঘ সারি যেন নিত্যদিনের ঘটনা। বাসাবাড়িতেও কাটেনি গ্যাস সংকট। উৎপাদন কমে যাওয়ায় মাঝে মধ্যেই বন্ধ রাখতে হচ্ছে বহু কারখানা। কার্গোর অভাবে বন্ধ রয়েছে এক্সিলারেট এনার্জির উৎপাদন, ফলে চাপ বেড়েছে সামিটের ওপর। সেখান থেকে 20 আগস্ট মিলেছে প্রায় 58 কোটি ঘনফুট গ্যাস, যা তাদের সক্ষমতার চেয়েও বেশি। সব মিলিয়ে চাহিদা যোগানের হিসেবে বড় ঘাটতির ভার বইতে হচ্ছে সাধারণ গ্রাহক থেকে শুরু করে শিল্প খাত সবখানেই। আমরা এই পাম্পে থেকে ও পাম্পে, ও পাম্পে থেকে ও পাম্পে, এই যে আমি 2টা পাম্পে ঢুকছি, গ্যাস ঢোকে না, 20 টাকা 30 টাকা, এত গাড়ি চালানোর জন্য 2 কিলো। এখন আবার এইখানে আসছি, হয়তো এইখানে কয় টাকা ঢোকে, হয়তো 200 ঢুকতে পারে, কিন্তু ক্রাইসিসটা আছে এখনো। আমাদের 250 টাকা পর্যন্ত, 300 টাকা পর্যন্ত ঢুকে। এখন আপনার ধরো 120 টাকা, 100 টাকা, 80 টাকা। সকালবেলা নিচে 70 টাকার গ্যাস ঢুকছে। পেট্রোবাংলার তথ্য বলছে শুক্রবার দুপুর পর্যন্ত দেশে মোট গ্যাসের সরবরাহ ছিল প্রায় 220 কোটি ঘনফুটের মতো, যদিও চাহিদা 380 কোটির বেশি। স্বাভাবিক সময়ে 270 থেকে 280 কোটি ঘনফুট সরবরাহ করা গেলেও এবার এলএনজির কার্গো জটিলতা আর ভাসমান টার্মিনালে মেরামত ইস্যুতে একেবারেই মিলছে না স্বস্তি। আজকে তো শুক্রবার, এই জন্য একটু সিরিয়াল কম, 120 প্রেশার আছে। আর এই কদিন শুক্রবার ছাড়া যে দিনগুলো যায় ওইগুলো প্রেশারের চাপ কম থাকে, এই জন্য গাড়ি অতিরিক্ত চাপ বাইরে যায়। প্রেশার থাকে কম, কিন্তু 24 ঘন্টায় পাম্পটা রানিং থাকে। মানুষ কম বেশ করে এই গত 3 দিন ধরে পাচ্ছে, কন্টিনিউ পাচ্ছে। সংকট কাটাতে বর্তমানে দরপত্র ছাড়াই এলএনজি আমদানির চেষ্টা করছে সরকার। তালিকায় আছে বেশ কয়েকটি কার্গো। সাজ্জাদুল হক, চ্যানেল 24, ঢাকা। চিকিৎসকের ওপর হামলা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। রাজধানীর শান্তিনগরে হামলার শিকার চিকিৎসক অধ্যাপক ডাক্তার আসাদুর রহমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গিয়ে কথা বলেন তিনি। আজকে ওনাকে টেলিফোনে মেসেজ দিয়েছে বিরাট অঙ্কের টাকা দিতে হবে, ওদের সাথে কম্প্রোমাইজ করতে হবে। এর মধ্যে পুলিশ গতকাল 2 জনকে অ্যারেস্ট করেছে। বাকি আসামিদেরকে অ্যারেস্ট করার জন্য পুলিশের তৎপরতা বিদ্যমান, ট্র্যাকিং করার চেষ্টা করতেছে। অনেক সময় আসামিরা জায়গা বদলিয়ে ফেলে, এই কারণে পুরোপুরি পারেনি। তবে পুলিশ তৎপর আছে এই ব্যাপারে আসামিদের গ্রেপ্তার করার জন্য। দেশের ব্যাংক খাত লুট করে প্রায় 2 লাখ কোটি টাকা পাচার করেছেন বিদেশে। যখন সেই অর্থ উদ্ধারে তৎপর সরকার, তখন উল্টো বাংলাদেশ সরকারের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছে এসআলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম। এরই মধ্যে মামলা পরিচালনায় আন্তর্জাতিক ল ফার্মের পেছনে প্রায় 50 কোটি টাকা খরচ করেছে সরকার।
তবে আর্থিক ক্ষতির শঙ্কা থাকলেও এই বিষয়ে আশাবাদী কেন্দ্রীয় ব্যাংক। মাসুম মিয়ার প্রতিবেদন। দেশের ১৩টি বাণিজ্যিক ব্যাংক থেকে নামে বেনামে পৌনে ২ লাখ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলমের বিরুদ্ধে, যার সিংহভাগই পাচার হয়েছে বিদেশে। অর্থ ফেরাতে যখন তৎপর সরকার, তখন উল্টো বাংলাদেশের বিরুদ্ধেই গেল নভেম্বরে আন্তর্জাতিক সালিশ আদালতে মামলা ঠুকে দেন এস আলম, যেখানে নিজেকে ও পরিবারের সদস্যদের সিঙ্গাপুরের নাগরিক দাবি করে ক্ষতিপূরণ চেয়েছেন $200 কোটি। এরই মধ্যে মামলার শুনানিতে গঠিত হয়েছে ৩ সদস্যের সালিসি ট্রাইব্যুনাল। এর সভাপতি লরেন্ট লেবি। সাইফুল আলমের পক্ষে যুক্তরাজ্যের কুইন এমানুয়েল ল ফার্ম আর বাংলাদেশের পক্ষে নিযুক্ত হোয়াইট অ্যান্ড কেস এলএলপি। এই মামলা পরিচালনায় এরই মধ্যে প্রথম ধাপে ৫০ কোটি টাকা ল ফার্মকে দিয়েছে বাংলাদেশ সরকার। তবে এই অর্থ পরিশোধে তৈরি হয়েছিল জটিলতা। পরে বাধ্য হয়েই শনিবার অফিস খোলা রেখে অর্থ পরিশোধ করে কেন্দ্রীয় ব্যাংক। আর এই পুরো আইনি প্রক্রিয়াটি তদারকি করছে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়। আইনজীবীদের শঙ্কা, মামলাটি যথাযথ গুরুত্ব দিয়ে মোকাবেলা না করলে বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে বাংলাদেশ। আমাদের যদি নেগলিজেন্স হয় অথবা তাকে বাঁচানোর জন্য যদি কোনো প্রক্রিয়া হয়ে যদি ওখানে কন্টেস্ট না করা হয়, তাহলে ডেফিনেটলি এক্সপার্টই একটা সালিসি রয়দাদ হবে, এক্সপার্টই একটা রায় হবে। সেই রায়ের ফলে বাংলাদেশের একটা ভাবমূর্তি নষ্ট হবে, বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। সেই জন্য হলেও আমি মনে করি বাংলাদেশের এই কাউন্টারপার্ট যারা আছে তারা সবাই মিলে এই কেসে মোকাবেলা করা উচিত। বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের তদন্ত বলছে ২০২০ সালে প্রতারণার মাধ্যমে সিঙ্গাপুরের নাগরিকত্ব নিলেও ২০২৪ সালে সাইফুল আলম বাংলাদেশি হিসেবে দেশের কয়েকটি বেসরকারি ব্যাংকের পরিচালকের জন্য আবেদন করেছিল বাংলাদেশ ব্যাংকে। মামলাটি মোকাবিলার পাশাপাশি এস আলমের পাচার করা অর্থ ফেরত আনতে এসব অনেক তথ্য রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের হাতে, যা আন্তর্জাতিক সালিসি আদালতে প্রমাণ করার জন্য যথেষ্ট বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক। অর্থ পাচার করেছে তাদেরকেও আইনের আওতায় কিভাবে আনা যায় এবং পাচারকৃত অর্থকে ফিরিয়ে আনা যায় সেই জন্য সক্রিয় ভূমিকা রাখছে। যিনি আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ক্ষতিপূরণের জন্য, আমরা অবশ্যই আইনগতভাবে এটাকে ডিল করছি। এদিকে সাইফুল আলমের করা দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও আইনি এখতিয়ার বহির্ভূত বলে আপত্তি জানিয়েছে বাংলাদেশ সরকার। চলতি মাসের শুরুতেই বাদীপক্ষের লিখিত পর্যবেক্ষণের জবাবও ট্রাইব্যুনালে দাখিল করে বাংলাদেশ। এখন পরবর্তী শুনানির অপেক্ষায় সংশ্লিষ্ট পক্ষগুলো। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। নির্বাচন নয়, এবারও সরকার মনোনীত নেতৃত্বের মাধ্যমে পুনর্গঠিত হয়েছে ৩ পার্বত্য জেলা পরিষদ। এ নিয়ে হতাশ পাহাড়ের মানুষ, কেননা আলাদা ভোটার তালিকা সংক্রান্ত জটিলতায় ৩৭ বছর ধরে নির্বাচন না হওয়ায় পাহাড়ের এই মূল শাসন কাঠামোয় বাড়ছে জবাবদিহিতা, স্বচ্ছতার অভাব, বাড়ছে অনিয়ম ও দুর্নীতিও। আবারও মনোনীত নেতৃত্ব বসেছে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলা পরিষদে, যেখানে চেয়ারম্যান সহ ১৫ জনকে নিয়ে গত বৃহস্পতিবার পরিষদগুলো পুনর্গঠন করে সরকার। অথচ আইন অনুসারে নির্বাচনের মাধ্যমে গঠন হওয়ার কথা ৩ জেলা পরিষদ, কিন্তু এবারও তা না হওয়ায় হতাশ পাহাড়ের মানুষ। আমরা চেয়েছিলাম বর্তমান সরকার ক্ষমতায় এসে এটাকে নির্বাচনের মাধ্যমে একটা গ্রহণযোগ্য এবং একটা উদ্যোগ নেবেন, কিন্তু এটা আমরা হতাশ। একমুখের নেতৃবৃন্দরাই এর সফলতাটা পায়। জনসাধারণ যদি পেতে হয় তাহলে অবশ্যই ভাইস চেয়ারম্যানটা পোস্ট ক্রিয়েট করা প্রয়োজন, পাশাপাশি হচ্ছে যে নির্দলীয় রেখে জেলা পরিষদ গঠন হওয়া প্রয়োজন। এসব জেলা পরিষদে নির্বাচনে বড় বাধা ভোটার তালিকা, কেননা জাতীয় ভোটার তালিকার পরিবর্তে পাহাড়ে স্থায়ী বাসিন্দাদের নিয়ে আলাদা তালিকা করার একটি দাবির পর থেকে থমকে আছে নির্বাচন উদ্যোগ। এখানকার স্থানীয় অধিবাসীদের নিয়ে আলাদা ভোটার তালিকা তৈরি করবার কথা রয়েছে, কিন্তু আমার সংবিধান আবার সেটি অনুমোদন করছে না। এই জটিলতা নিরসনের জন্য রাষ্ট্রকে একটি গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ এবং অধিক কার্যকরী ও ফলপ্রসূ উদ্যোগ গ্রহণ করতে হবে। যদি এটা আমরা একটা স্বচ্ছ জবাবদিহিতার মধ্যে দিয়ে যেতে চাই, তাহলে আমাদের 1989 সালে জেলা পরিষদ আইনটা কার্যকর করা উচিত বলে আমি মনে করি। নাগরিক সমাজ বলছেন, বারবার মনোনীত নেতৃত্ব আসায় মারাত্মকভাবে লঙ্ঘিত হচ্ছে জবাবদিহিতা, স্বচ্ছতার অঙ্গীকার। এতে করে অনিয়ম, দুর্নীতি জেঁকে বসেছে।
ব্যাহত হচ্ছে নাগরিক সেবা। যারাই চেয়ারম্যান মেম্বার হয়, সদস্য হয়, তারা আসলে জবাবদিহিতে আওতায় আসতে হয়। এখন তো আসলে নির্বাচিত না, যার কারণে জবাবদিহিত তাদের নাই বললেই চলে। জেলা পরিষদ গঠন হওয়ার বিধান আছে, জনগণের প্রত্যক্ষ ভোটে সেটা পূর্ণ হয় নাই, এবং জনগণ আশা করে যে জনগণ তাদের নিজেদের ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি বাছাই করবে। জনগণের প্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠানে উঠতে পারতেছে না, এবং জনগণের প্রতি দায়িত্বশীলতার যে ক্ষমতা প্রয়োগ করার কথা ছিল সেগুলো হচ্ছে না। পার্বত্য জেলা পরিষদগুলোতে সর্বশেষ নির্বাচন হয় 1989 সালে। এরপর থেকে প্রতিটি সরকারি পরিষদের নেতৃত্বে বসিয়েছে তাদের দলীয় লোকজন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। 3 মাস এগিয়ে জুলাই জুনের বদলে 2028-29 থেকে শুরু নতুন অর্থ বছর এপ্রিল মার্চ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্ষাকালকে অর্থ বছরের শেষ সময় থেকে সরিয়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গতি বাড়ানোই এর লক্ষ্য। তবে ব্যবসায়ী অর্থনীতিবিদদের মতে শুধু সময় পরিবর্তন নয়, প্রকল্প বাস্তবায়নে দক্ষতা, দুর্নীতি ও ব্যয় নিয়ন্ত্রণের উপর নির্ভর করবে এই উদ্যোগের সাফল্য। দেলওয়ার দোলনের প্রতিবেদন। অর্থবছর হল সরকারের আর্থিক হিসেব পরিচালনার নির্ধারিত 12 মাসের সময়কাল। এ সময়ের ভিত্তিতে আয় ব্যয়, বাজেট, রাজস্ব উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয়। তবে এবার পঞ্জিকার পাতায় 3 মাস এগিয়ে নেওয়া হয়েছে অর্থ বছরের হিসাব নিকাশ। দেশের প্রশাসন, ব্যাংক ও কর কাঠামো দীর্ঘদিন ধরে জুলাই জুন অর্থ বছরের সঙ্গে অভ্যস্ত। আন্তর্জাতিকভাবে অর্থ বছর নির্ধারণে নির্দিষ্ট নিয়ম না থাকলেও দেশভেদে কৃষি, আবহাওয়া ও অর্থনৈতিক চক্র বিবেচনায় তা নির্ধারিত হয়। সম্প্রতি জুলাইয়ের পরিবর্তে এপ্রিল থেকে অর্থবছর শুরুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন অর্থবছর শুরু হবে 1 এপ্রিল, শেষ হবে 31 মার্চ। 2028-29 অর্থবছর থেকে যা বাস্তবায়ন হওয়ার কথা, এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ব্যবসায়ীদের। আমাদের বছর শেষ হওয়ার পরে আমরা যা ট্যাক্স দিই, আমাদের জন্য একটু ইনকামটা একটু হিসাবটা করতে অন্যান্য দেশের সাথে সুবিধা হবে। কারণ পৃথিবীর আমরা যখন ইন্ডিয়ার সাথে বিজনেস করি, ওদেরও এপ্রিলে, পৃথিবীর অনেক দেশ আসলে ইয়ার টু ইয়ার করে। শুধু সময়কাল পরিবর্তনে আসবে না বাজেট বাস্তবায়নে গুণগত পরিবর্তন। নির্ধারিত সময়ে প্রকল্প শেষ হওয়ার পাশাপাশি ব্যয় কমানো ও দুর্নীতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেয়ার তাগিদ ব্যবসায়ীদের। এপ্রিল থেকে মার্চ করেন বা জানুয়ারি থেকে ডিসেম্বর করেন, আমরা এটাকে অ্যাডাপ্ট করে নিব। হয়তো বা একটা অর্থ বছরে আমাদের একটা ঝামেলা হবে, কিন্তু আমার মনে হয় প্রতিটা ইস্যুকে অ্যাকোমোডেট করে আমার মনে হয় জানুয়ারি টু ডিসেম্বর করলে মনে হয় আরেকটু এটা বেটার হতো। সরকার যতই কিছু বলুক, ও কিন্তু কোনো অবস্থাতে কিন্তু কোনো কিছু এটা পরিবর্তন ঘটাতে পারবে না। সরকারের আসলে উচিত হলো এদিকে না তাকায়া কিভাবে দেশকে আগে নিয়ে যাওয়া যায়, পলিসিগুলি আসলে কি হলে ইকোনমিটা মোর ভাইব্রেন্ট হবে, সেদিকে আসলে অ্যাটেনশনটা দেওয়াটা আমি মনে করি উচিত। বাজেটের 1/3 কম উন্নয়ন বাজেট, বাকি 2/3 রাজস্ব ব্যয়, যেখানে সময় পরিবর্তনের প্রভাব খুব বেশি নেই বলে মনে করছেন অর্থনীতিবিদরা। অর্থ বছর পরিবর্তন করে যেই গুণগত মানের জায়গাগুলোতে আমরা দেখি যে আমাদের সমস্যা তৈরি হয়, সেটাতে তো কিছুটা উন্নতি হবে, কিন্তু তার অর্থ এই না যে আমার বার্ষিক উন্নয়ন কর্মসূচিকে বাস্তবায়নের জন্য আমি শেষ 6 মাসের দিকেই ঠেলে নেওয়ার যে প্রবণতা, ওইটাকে আমি চলমান রাখব। ব্রিটিশ আমলে চালু হওয়া জুলাই জুন অর্থ বছর পাকিস্তান আমলেও বহাল ছিল। 2010 সালেও এমন উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা। যেখানে সেখানে বিশ্ববিদ্যালয় অনুমোদন না দিতে ইউজিসি চেয়ারম্যানকে পরামর্শ দিয়েছে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উদ্যোগে নীতি নির্ধারণী আলোচনা সভায় অর্থমন্ত্রী বলেন, কর্মক্ষেত্রের চাহিদা অনুযায়ী বিষয় নির্ধারণ করতে হবে। বাংলাদেশের উচ্চশিক্ষার ভবিষ্যৎ রূপান্তর ও গুণগত মানোন্নয়ন নিয়ে ইউজিসির উদ্যোগে উপাচার্যদের সাথে 2 দিনব্যাপী জাতীয় পর্যায়ের নীতি নির্ধারণী এই আলোচনা সভা। এখানে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশ, শ্রমবাজারের চাহিদা এবং বৈশ্বিক প্রতিযোগিতার জন্য তরুণদের কিভাবে তৈরি করা যায় তা নিয়ে আলোচনা করেন অংশগ্রহণকারীরা। অনুষ্ঠানের প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেন, শুধুমাত্র সার্টিফিকেট ভিত্তিক শিক্ষা ব্যবস্থা তৈরি না করে নতুন বাস্তবতার সাথে খাপ খাইয়ে নিতে হবে সবাইকে। ক্যারিয়ার সার্ভিসটাকে ওপেন করতে চাই, যেটা মাননীয় প্রধানমন্ত্রীর একটা ভিশন।
যে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আমরা একটা হাবের মতন গড়ে দেবো, সেখানে ক্যারিয়ার সেন্টার থাকবে, তাদেরকে সিভি কিভাবে তৈরি করতে হয়, ইন্টারভিউ কিভাবে ফেস করতে হয় সেগুলো শেখানো হবে, জব ফেয়ার করা হবে। আমরা সবাই জানি যে রিসার্চ গ্র্যান্ট কম, যার দায় কিছুটা সরকারের উপর এসে পড়ে। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে শিক্ষা সচিব মহোদয়, মাননীয় মন্ত্রী আমরা কথা বলেছি এবং ইনশাআল্লাহ আগামী অর্থ বছরে আপনারা এখানে সিগনিফিক্যান্ট একটা জাম্প দেখবেন। আমরা রিসার্চ গ্র্যান্ট যথেষ্ট পরিমাণে ইনশাআল্লাহ বাড়বে। বক্তব্য দেন অর্থমন্ত্রী আমির খুসরো মাহমুদ চৌধুরীও। যেখানে সেখানে যেন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা না করা হয় সে বিষয়ে ইউজিসি চেয়ারম্যানকে পরামর্শ দেন তিনি। If you have an university, you have a full-fledged university. Don't bother otherwise. Don't go for opening university here and there everywhere. It's no point. আপনি যখন একটা ইউনিভার্সিটি ইনভেস্ট করবেন, ইনভেস্ট ওয়েল এনাফ সো দ্যাট ইউনিভার্সিটি ডেলিভার্স। যে পারপাস ইউনিভার্সিটি আপনি খুলবেন। সুতরাং আমি এটা আপনার কিছু করার নাই, বাট আই এম জাস্ট মেকিং এ পয়েন্ট, and the chairman is here, members are here. I think you should take note of it. সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে 60 জন উপাচার্য সহ নীতি নির্ধারক, দেশি বিদেশি শিক্ষাবিদ ও বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন আলোচনায়। আবির হোসেন, চ্যানেল 24, ঢাকা। দশক তিনেক আগেও যে ইউরোপ বিশ্ব শাসন করত, আজ তারা মার্কিন যুক্তরাষ্ট্রের আজ্ঞাবহ দাসে পরিণত হয়েছে। 2008 সালের মন্দা পরবর্তী সময়ে ইউরোপের সার্বভৌমত্ব আর অর্থনীতিতে যে ধস নেমেছে তা মহাদেশটিকে এক গভীর খাদের কিনারায় নিয়ে গেছে। সস্তা জ্বালানি হারিয়ে এখন প্রযুক্তিগত উদ্ভাবনে পিছিয়ে পড়ে ইউরোপ এখন কেবল আমেরিকার স্বার্থ রক্ষাকারী এক বাজারে পরিণত হয়েছে। এক সময়ের দাপুটে ইউরোপ আজ আমেরিকার এক অনুগত অর্থনৈতিক ও রাজনৈতিক উপনিবেশ। 2008 সালের বিশ্বমন্দার পর শুরু হওয়া এই ধস রূপ নিয়েছে এক নজিরবিহীন সংকটে। একদিকে রাশিয়ার সস্তা জ্বালানি হারানো, অন্যদিকে আমেরিকার অসম বাণিজ্য নীতি মহাদেশটিকে ঠেলে দিয়েছে ধ্বংসের কিনারায়। পরিসংখ্যান বলছে 2008 সালে ইউরোপীয় ইউনিয়নের অর্থনীতি আমেরিকার চেয়ে 10% বড় ছিল, কিন্তু মাত্র 15 বছরের ব্যবধানে তা মার্কিন অর্থনীতির মাত্র 67% নেমে এসেছে। বর্তমান বিশ্বে পুরো ইউরোপের জিডিপি মাত্র 18%। শ্রম উৎপাদনশীলতাও পিছিয়ে মহাদেশটি। গত 5 বছরে আমেরিকার 9.10% প্রবৃদ্ধির বিপরীতে ইউরোপের অর্জন মাত্র 2.5%। অর্থনৈতিক এ ধসের মূলে রয়েছে জ্বালানি ও বাণিজ্যের অসম লড়াই। নর্ড স্ট্রিম পাইপলাইন ধ্বংসের পর সস্তা রুশ গ্যাস বাদ দিয়ে $750 বিলিয়ন খরচে আমেরিকা থেকে ব্যয়বহুল এলএনজি আমদানিতে বাধ্য হয় তারা। ফলে জার্মানির মতো বড় শিল্পোন্নত দেশগুলো কলকারখানা বন্ধ করতে বাধ্য হচ্ছে। আমেরিকা ইউরোপীয় পণ্যে 15% শুল্ক বহাল রাখলেও ইউরোপ মার্কিন পণ্যে শুল্ক তুলে নিয়েছে। উপরন্তু $600 বিলিয়ন ইউরোপীয় বিনিয়োগ এখন খোদ আমেরিকার বাজারে। ইউরোপের সুরক্ষা এখনো মার্কিনীদের হাতে। জিডিপির 5% অর্থ দিয়ে মহাদেশটি এখন কেবল আমেরিকান অস্ত্রের দামি বাজারে পরিণত হয়েছে। প্রযুক্তি বিশ্বেও ইউরোপ এখন অস্তিত্বহীন। বিশ্বের শীর্ষ 50টি টেক জায়ান্টের মধ্যে মহাদেশটিতে রয়েছে মাত্র 4টি কোম্পানি। গুগল বা ওপেন এআইয়ের মতো কোনো উদ্ভাবন তো নেই, বরং ইউরোপীয় স্টার্টআপগুলো গিলে খাচ্ছে মার্কিন বিনিয়োগকারীরা। সব মিলিয়ে সামরিক ও অর্থনৈতিকভাবে ইউরোপ আজ আটলান্টিকের ওপারে আঙ্কেল স্যামের এক ক্লায়েন্ট স্টেট মাত্র। ইফতেখার আলম, চ্যানেল 24। ইরান যুদ্ধকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানোর জন্য এশিয়া থেকে কিছু সামরিক সরঞ্জাম ও সক্ষমতা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। জাপানে থাকা সর্বশেষ রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন এখন মধ্যপ্রাচ্যের পথে। মার্কিন সামরিক সক্ষমতা সরিয়ে নেয়ায় এশিয়ায় চীনের বিপরীতে যুক্তরাষ্ট্রের প্রতিরোধ সক্ষমতা কিছুটা দুর্বল হয়ে যেতে পারে, এমন শঙ্কা বিশেষজ্ঞদের। ইরানের সাথে যুক্তরাষ্ট্রের যুদ্ধে জড়ানোর প্রায় 6 মাস। যুদ্ধের জেরে মধ্যপ্রাচ্যে চলা উত্তেজনার মধ্যে এবার এশিয়ার মার্কিন মিত্রদের কপালে দুশ্চিন্তার ভাঁজ। কারণ মধ্যপ্রাচ্যের সামরিক চাপ সামলাতে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে সামরিক সম্পদ সরাতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। জাপানে মোতায়েন থাকা সর্বশেষ মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন পাঠানো হচ্ছে মধ্যপ্রাচ্যে। টানা 9 মাস ধরে সেখানে থাকা ইউএসএস আব্রাহাম লিঙ্কনের জায়গায় মোতায়েন করা হবে জাপান থেকে সরানো রণতরীটি। শুধু বিমানবাহী রণতরী নয়, দক্ষিণ কোরিয়ায় মোতায়েন থাকা মার্কিন থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার কিছু অংশ ইরানের বিরুদ্ধে ব্যবহারের জন্য সরিয়ে নেওয়ার খবর দিচ্ছে বিভিন্ন গণমাধ্যম। এছাড়া দীর্ঘ সময় ধরে যুদ্ধ চলার কারণে টান পড়েছে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ও গোলা বারুদের মজুতে।
প্রশান্ত মহাসাগরে যখন বাড়ছে চীনের সামরিক তৎপরতা, এমন সময়ে মার্কিন সামরিক শক্তি সরানোর পদক্ষেপে মিত্রদের উদ্বেগ বাড়ছে। চীনের লিয়াওনিং ও শানডং বিমানবাহী রণতরী এখন নিয়মিতভাবে পশ্চিম প্রশান্ত মহাসাগরে প্রবেশ করছে। তাইওয়ানের পূর্বাঞ্চলীয় জলসীমাতেও জুন থেকে বেড়েছে চীনা কোস্টগার্ডের তৎপরতা। বিশেষজ্ঞদের শঙ্কা, এশিয়া থেকে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি সাময়িকভাবে কমে গেলে চীন আরও আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারে। এতে তাইওয়ান, জাপান ও ফিলিপাইনের ওপর বাড়তে পারে চাপ। তবে এশিয়া থেকে পুরোপুরি সরে যায়নি যুক্তরাষ্ট্র। অঞ্চলটিতে এখনও প্রায় 3,75,000 মার্কিন সামরিক ও বেসামরিক কর্মী অবস্থান করছেন। স্বল্পমেয়াদে সামরিক সম্পদ মধ্যপ্রাচ্যে সরলেও এশিয়া থেকে ওয়াশিংটনের কৌশলগত সরে যাওয়ার কোনো জোরালো প্রমাণ এখনও মেলেনি। বরং ইরান যুদ্ধ শেষ হলে মার্কিন বিমানবাহী রণতরী সহ গুরুত্বপূর্ণ সামরিক শক্তি আবারও এশিয়ায় ফিরতে পারে ধারণা বিশেষজ্ঞদের। রাখি জেসমিন, চ্যানেল 24। সিরিয়ার পূর্ব ঘৌতায় যুদ্ধের সময় আহতদের সরিয়ে নিতে ব্যবহৃত একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গ এখন পরিণত হয়েছে আস্ত এক জাদুঘরে। প্রায় 100 মিটার অংশে রাখা হয়েছে যুদ্ধের সময় ব্যবহৃত চিকিৎসা সরঞ্জাম, ছবি ও বিভিন্ন নিদর্শন। সিরিয়ার পূর্ব ঘৌতার কাফর বাতনা হাসপাতাল বাইরে থেকে 8-10টি হাসপাতালের মতোই, তবে নিচে রয়েছে প্রায় 1 কিলোমিটার দীর্ঘ একটি সুড়ঙ্গ। সিরিয়ার গৃহযুদ্ধের সময় আহতদের এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নিতে এই পথ ব্যবহার করা হতো। হাসপাতালগুলো নিয়মিত হামলার ঝুঁকিতে থাকায় রোগীদের নিরাপদ স্থানে নেয়ার জন্য এটি ছিল গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ। যুদ্ধ শেষ হয়েছে, তবে সুড়ঙ্গটির একটি অংশ এখনো ধরে রেখেছে সেই সময় স্মৃতি। প্রায় 100 মিটার অংশকে রূপ দেওয়া হয়েছে জাদুঘরে। প্রদর্শনীতে রয়েছে যুদ্ধের সময় ব্যবহৃত চিকিৎসা সরঞ্জাম, অস্ত্রোপচারের উপকরণ, ছবি এবং বিভিন্ন চিকিৎসা সামগ্রী। আমরা এই সুড়ঙ্গকে জাদুঘরে রূপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি ইতিহাস সংরক্ষণের জন্য। বিশ্বকে দেখাতে চেয়েছি ঘৌতার মানুষ কিভাবে দীর্ঘ অবরোধের মধ্যেও টিকেছিলেন। একই সাথে এই সময়ের পরিস্থিতি ও শাসক গোষ্ঠীর কর্মকাণ্ড নথিবদ্ধ করতে চেয়েছি। যুদ্ধের সময় চিকিৎসা সরঞ্জামের সংকট ছিল চরম। আন্তর্জাতিক মানের চিকিৎসা সরঞ্জাম পাওয়া তো দূরের কথা, অনেক ক্ষেত্রে একই উপকরণ বারবার ব্যবহার করতে হয়েছে। সুড়ঙ্গটি তৈরি করার কারণ ছিল সম্পূর্ণ মানবিক। আহত রোগীদের এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া হতো। হাসপাতালগুলো সবসময় হামলার ঝুঁকিতে ছিল, তাই রোগীদের এমন জায়গায় নিয়ে যাওয়া হতো যেগুলো শাসক গোষ্ঠীর কাছে চিকিৎসা কেন্দ্র হিসেবে পরিচিত ছিল না। 5 বছরের বেশি সময় অবরুদ্ধ ছিল পূর্ব ঘৌতা। 2018 সালে রুশ সমর্থিত সরকারি বাহিনীর অভিযোগের পর বিদ্রোহী ও তাদের পরিবারের সদস্যদের অনেককে উত্তর সিরিয়া সরিয়ে নেওয়া হয়। এই দীর্ঘ সংঘাতে প্রাণ হারিয়েছেন কয়েক লাখ মানুষ। ঘৌতা সহ বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগও ওঠে। সরকারি বাহিনীর বিরুদ্ধে সারিন ও ক্লোরিন ব্যবহারের তথ্য উঠে আসে জাতিসংঘ রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থার তদন্তে। ঋতু সাহা, চ্যানেল 24। সেপ্টেম্বরে নয়, জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারেন টিম ইন্ডিয়া। দুই দেশের বোর্ডের মধ্যে আলোচনা চলছে। নতুন সূচিও শিগগিরই প্রকাশ করা হবে। এদিকে অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট ও 3 ওয়ানডে খেলার পরিকল্পনাও আছে বিসিবির, যা হতে পারে আরব আমিরাতে। ইন্ডিয়া সিরিজ নিয়ে আমাদের আলোচনা চলছে। আমাদের সাথে কমিউনিকেশনস, বোর্ড টু বোর্ড যে কমিউনিকেশনসগুলো হয়, আমরা রেগুলারলি ওই কমিউনিকেশনসগুলো করছি। সো আশা করি কিছুদিনের মধ্যে আপনারা জানতে পারবেন। বিসিবি এখনো আশাবাদী। ক্রীড়া মন্ত্রণালয় থেকেও চেষ্টার কমতি নেই। তবে বাস্তবতা হলো সেপ্টেম্বরে ঢাকায় আসছে না টিম ইন্ডিয়া। দ্বিতীয়বারের মতো পিছিয়ে যাচ্ছে এ সফর। মূলত দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনের কারণে অনিশ্চয়তার মুখে পড়েছে বাংলাদেশ ভারত সাদা বলের সিরিজ। 3 ম্যাচের ওয়ানডে ও টি-20 সিরিজের ভবিষ্যৎ কি? গুঞ্জন আছে বিসিসিআইর সাথে জানুয়ারিতে এই সিরিজ আয়োজনের আলোচনা চলছে। বিপিএল যেহেতু হচ্ছে না, টাইগারদের ব্যস্ততাও নেই, সেটাই কাজে লাগাতে চায় বিসিবি। আমরা অ্যাভেলেবেল হলেই হবে না, ইন্ডিয়ার অ্যাভেলেবিলিটির বিষয়টাও আছে। তো দুইটাকে ম্যাচ করেই তো আমাদেরকে সেটা পরিকল্পনা করতে হবে। তো আলোচনা, সব ধরনের আলোচনাই চলমান। আবারও আমি বলছি, যখন ইনশাআল্লাহ আমরা একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের মতো একটা পজিশনে যাব, তখন আমরা নিজেরাই আপনাদেরকে আনুষ্ঠানিকভাবে অবহিত করব। অক্টোবরে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ।
মাঝের সময়টাও খুব একটা বিশ্রামের সুযোগ নেই টাইগারদের। আফগানিস্তানের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা চলতি বছরেই। তবে বিসিবির অনুরোধে কিছুটা পরিবর্তন আনতে যাচ্ছে আফগান ক্রিকেট বোর্ড। একটি টেস্ট ম্যাচের পাশাপাশি 3টি ওয়ানডে কিংবা আরও একটি দেশকে যুক্ত করে ত্রিদেশীয় সিরিজ নিয়েও আলোচনা চলমান, যার ভেন্যু হবে আরব আমিরাত। এটা ঠিক, আমাদের একটা আলোচনা চলছে এবং এতটুকু বলতে পারি যে একটা টেস্ট ম্যাচ এবং 3টা হোয়াইট বল ম্যাচ এরকম একটা আলোচনা চলছে। বাট যেহেতু এটা স্টিল অ্যাওয়েটিং কনফার্মেশন, সো এখানে কিছু পরিবর্তন হতেও পারে। সো যেমন এটা আপনারাও জানেন যে আমরা যখন এটা একদম একটা ফাইনাল স্টেজে যাব, ঘোষণা দেওয়ার মতো স্টেজে যাব, তখন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো। 2027 বিশ্বকাপের আগে ওয়ানডে সিরিজের সংখ্যা বাড়াতে চায় বিসিবি। আশরিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। দর্শক, এই ছিল সকাল 7টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইটে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।